কোমরে ব্যথা পাচ্ছি তো। আরে আর একটু কষ্ট করো যান, হয়ে গেছে। ডক্টর, আপনি কি এটা বেডরুম পাইছেন? লিভ মি। আমার এমন গর্জে ওঠা কথাতে মোটেও ভরকালেন না উনি, বরং কোমরটা আরেকটু আঁকড়ে ধরে কাছে টেনে নিলেন। চুলগুলো নিচের আঙ্গুলের সাহায্যে কানের পিছনে গুছে দিতে দিতে বললেন। তোরে বলছি এত কিছু খেয়াল করতে। আমি ওনার দিকে প্রকুচকে তাকিয়ে বললাম, মোটেও ফাজলামো করবেন না, ক্লাস করছিলাম, আমি মিস হলো। আমি হেল্প করে দেব মেঘা পাখি। আমি ওনার দিকে আর চোখে তাকিয়ে ঠোক গিললাম, তারপর নিচের দিকে তাকিয়ে বললাম, লাগবে না। উনি ভ্রুকুচকে হালকা রাগ নিয়ে বললেন। চুপ কর, বেশি বুঝিস না, দাঁড়িয়ে থাক। আমি ওনার হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে বললাম, কেউ দেখে ফেললে নিজের মান সম্মান তো যাবেই, সাথে আমারটাও। এত কিছু খেয়াল করতে হবে না, তুই দাঁড়িয়ে থাক শুধু। বলেই উনি আরেকটু চেপে ধরে ক্রমশ এগুতে লাগলেন। আমি চমকালাম, ভরকালাম, চোখের পাতা পড়ল বার কয়েক। দরজার দিকে একবার তাকিয়ে অসহায় কণ্ঠে বললাম, হাসপাতালেও বেডরুম খুলে বসেছেন না? আমি ফুপিকে বলবো। শত বিরক্তি যেন এসে ভিড় করলো ওনার মুখে। বেশ বিরক্তি নিয়ে বললেন, যা বল তোর ফুপিকে, ভয় পাই নাকি? ছাড়ুন আমাকে, এক্ষুনি কল করব। উনি বাঁকা হাসলেন, শাড়ি ভেদ করে উদর স্পর্শ করে বললেন, নিজেকে কি আমার থেকে বড় চালাক মনে করিস? আমি ওনার হাতটা সরিয়ে দিতে চেয়ে বললাম, হাত সরান। হুম। সরান না। না। বুঝলাম উনি থামবার না, নিজের মতোই আবারও এগিয়ে আসার চেষ্টা করছেন। এদিকে লজ্জায় পড়ব ভেবে নিজেকে সিটিয়ে নেওয়া আমি ততক্ষণে ফোন দিয়ে আটতে ব্যস্ত। অবশেষে ঠোঁট স্পর্শ করার আগেই আমি চিল্লিয়ে বলে উঠলাম, আরে ইরা তুই! আমার কথা শুনে কিছুটা দূরে সরলেন তানভীর ভাই, তবে ছাড়লেন না। ভ্রু কুঁচকে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, মুডের 12টা না বাজালে চলে না। আমি নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে সরে বললাম, এখানে এই হাসপাতালে মুড দেখানো যাবে না। তুই বললেই হলো। অবভিয়াসলি। তানভীর ভাই ভ্রু কুঁচকে ধমকেশ্বরে বললেন, এই, তুই একটা পিচ্চি মেয়ে হয়ে আমার মুখের ওপর কথা বলিস? সাহস কত বড়! আমি ওনার দিকে ফিরে নিচের কোমরে দুই হাত রেখে ঘাড় কিছুটা কাত করে বললাম, আচ্ছা আমি পিচ্ছি? তা নয় তো কি, এই শাড়ি আর অ্যাপ্রন পরে কি নিজেকে বড় প্রমাণ করতে চাস? আচ্ছা ভালো তো, আমি পিচ্ছি। আরেকবার আইসেন আমার সাথে বড়দের কাজ করতে। বলেই শাড়ির কুচি ধরে পিছনে ফিরলাম আমি। দরজা খুলে বাইরে যাওয়ার প্ল্যান আছে। একটু এগোতেই তানভীর ভাই দৌড়ে এসে আমার কোমর ধরে উপরে তুলে ফেললেন। ভয়ে হালকা চেঁচালাম আমি। উনি টেবিলের উপর সুন্দর করে বসিয়ে বললেন, আমি মজা করছিলাম মেঘা পাখি। এটা কি ছিল? কোনটা? আমি রাগ কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বললাম, এভাবে তুলে আনাটা। উনি নিচের দুই হাত আমার কাঁধের দুই পাশে তুলে দিয়ে মুচকি হেসে বললেন, আরে তুই চলে যাচ্ছিলি তাই তুলে আনলাম। তাই না? হুম। হাসপাতালটাকে কি পেয়েছেন আপনি? হাসপাতাল তো হাসপাতালই। ডিউটি রেখে এসব কি করছেন? তানভীর ভাই একদম ইনোসেন্ট মার্কা ফেস ঝুলিয়ে বললেন, কই কি করলাম? এমন তো না যে আমি কাজে ফাঁকি দিচ্ছি, আমি তো কাজই করছি। তাই বুঝি এটা কাজ? তানভীর ভাই আবারও নিজের ফর্মে ফিরে এলেন, কোমর চেপে চোখ টিপে বললেন, এটাও একটা কাজ। আচাইরা। আমার কথা শুনে মুখ বাঁকালেন তানভীর ভাই, অন্যদিকে ফিরে বললেন, তোর কাছে তো আজাইরাই, আনরোমান্টিক কোথাকার। এবার আমি নিচ থেকে মুখ তুলে ওনার দিকে তাকালাম, আলতো চেঁচিয়ে বললাম, কি আমি আনরোম্যান্টিক? তা নয় তো কি, সারাদিন খালি পটর পটর করিস আর জ্ঞান দিস। ও হ্যালো,
জ্ঞান আমি না, আপনি দেন সারাদিন। এটা করিস না, ওটা করিস না। কি এলেন আমার রোমান্টিক পুরুষ! বলতে বলতেই অনেকবার মুখ ভেঙচি কাটলাম আমি। তানভীর ভাই গাল চেপে ধরে হালকা হেসে বললেন, তুই চাইলে এখনই দেখাতে পারি। প্রয়োজন নেই। বলেই ওনার হাতটা সরিয়ে দিলাম আমি। উনি আবারও কাঁধে হাত ঠেকিয়ে বললেন, তুই বললেই তো আর হবে না, দেখতে যেহেতু চেয়েছিস। ওনার কথায় প্রতিবাদ করলাম আমি। আঙ্গুল উঁচিয়ে বললাম, আমি মোটেও দেখতে চাইনি। আপনি এক নম্বরে নির্লজ্জ। আগেরবার মাহফুজের সামনে ধরা খেয়েও শিক্ষা হয়নি। কিসের ধরা? আমি কি চোর নাকি যে ধরা খাবো? ও আমাদের পার্সোনাল টাইমে চলে এসেছিল। আপনার টাইমের সম্পর্কে তো আর মানুষ জেনে বসে থাকে না যখন তখন। আমরা আমাদের জায়গায় ঠিকই ছিলাম, ও নিজেই এসে নক না করে ঢুকে পড়লো। তোরা তো কি হয়েছে বুঝলাম না। আমি ওনার কুঁচকে থাকা মুখটার দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলাম। পা দোলাতে দোলাতে বললাম, ইস, আপনার চেহারায় কি সুন্দর করে জেলাসি ফুটে উঠেছে দেখেছেন ডক্টর? উনি হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে বললেন, মোটেও না। মোটেও হ্যাঁ। আপনি মাহফুজের কথায় এমন রিয়্যাক্ট কেন করলেন? করার তো কথা নয়। তোর এত কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আরে আমার কি হবে, আমি তো এমনিই বললাম। বলতে বলতে মুখ চেপে হাসলাম আমি। উনি তা দেখে গম্ভীর কণ্ঠে বললেন, হাসার কি আছে? আমি হাসি থামিয়ে দিয়ে নামতে নামতে বললাম, নাথিং। কই যাস? উনি এমনভাবে অবাক হলেন যেন আমার কোথাও যাওয়ারই কথা নয়। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, কই মানে ক্লাসরুমে। বলতে বলতেই দরজার কাছে চলে এলাম আমি। অমনি পিছন থেকে শাড়ির আঁচলে টান পড়ল। আমি পিছনে ফিরে বললাম, আবার কি? তানভীর ভাই ঠোঁট উল্টে বললেন, তুলে এনে লাভটা কি হলো? আমি তো বলিনি তুলে আনতে। ছাড়ুন বলছি, ক্লাস আছে আমার। নিকুচি করেছে তোর ক্লাসের। এতক্ষণ আটকে রেখে কি পেলাম? বলেই শাড়ির আঁচল ছুঁড়ে ফেলে পিছনে ঘুরে গেলেন উনি। দীর্ঘশ্বাস ফেললাম আমি। উনি যে কি জিনিস আল্লাহ মাবুদ জানেন। এগিয়ে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি আমার দিকে না তাকিয়েই বললেন, ছেড়েই তো দিলাম, ক্লাসে যা। আপনি যে কত বড় অসভ্য তা কি জানেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, জানি, আমি বলতে হবে না। জানি বলেই শত বকা খেয়েও তুলে আনলাম। বাপরে! তানভীর ভাই আবারও ঠোঁট উল্টে নিচের দিকে তাকিয়ে রইলেন। মুচকি হাসলাম আমি। পাটা উঁচু করে ওনার ঠোঁটচোরার দিকে এগুতেই দরজায় নখ পড়ল। আমার দিকে তাকালেন তানভীর ভাই। দৌড়ে সরে গেলাম আমি। উনি আমার দিকে একবার তাকিয়ে হালকা হাসলেন। মাথা চুলকে এগিয়ে গেলেন দরজার দিকে। বিনিময়ে লাজুক হাসি উপহার দিলাম আমি। দরজা খুলেই ইরা আপুকে দেখতে পেলেন তানভীর ভাই। কিছু বলতে নিলেই পেছন থেকে এগিয়ে এলাম আমি। তা দেখে উনি একবার তানভীর ভাইয়ের দিকে আর একবার আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, মেঘা, তানভীর ভাই হাত ভাঁজ করে বললেন, হ্যাঁ তো? না মানে ওর তো এখানে থাকার কথা নয়। কে থাকবে আর কে থাকবে না সেটা আপনি বলে দিবেন মিস ইরা। ও আমার স্ত্রী প্লাস এখানের একজন স্টুডেন্ট, তাই ওর এখানে থাকাটা অস্বাভাবিক নয়। আপনি কি বলতে এসেছেন সেটাই বলুন। ইরা আপু আমার দিকে একবার তাকিয়ে তানভীর ভাইয়ের দিকে ছলছল চোখে তাকিয়ে বললেন, একটা কথার জন্য এতগুলো কথা শুনিয়ে দিলে? আমি তো জাস্ট মাহফুজের খবর দিতে এসেছিলাম। আমি ভ্রুকুচকে কথার মধ্যেই বলে উঠলাম, মাহফুজ, ওনার আবার কি হলো? আমার কথা শুনে আমার দিকে ভ্রুকুচকে তাকালেন তানভীর ভাই। আমি এখনো ইরা আপুর মুখপানে উত্তরের আশায় তাকিয়ে। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আইসিইউতে। মুখে হাত চলে গেল আমার। অবাক হয়ে বললাম, কি বলছেন এসব? বলেই দৌড়ে দেওয়ার আগেই তানভীর ভাই পেছন থেকে হাত টেনে ধরলেন। আমি ভ্রুকুচকে বললাম, কি হলো?
কই যাবি? মাহফুজের অ্যাক্সিডেন্ট হয়েছে শোনেন নাই, ওখানেই যাচ্ছি। কেন? তুই গেলেই কি সব ঠিক হয়ে যাবে? হাসপাতালে দৌড়াদৌড়ি মানায় না, চুপচাপ দাঁড়া। কিন্তু একদম চুপ। অসহ্য। তানভীর ভাই ইরা আপুকে উদ্দেশ্য করে বললেন, তুমি যাও, আমরা আসছি। ওনার বাবা মাকেও খবর দিতে হবে। জি। বলেই ইরা আপু চলে গেলেন। আমি আবারও যেতে নিলেই তানভীর ভাই রেগে বললেন, ওই, যেতে বলেছি আমি। কি শুরু করেছেন আপনি? একটা মানুষ অসুস্থ, তাও পরিচিত, অন্তত দেখে আসা তো উচিত। ওহ, এখন আমি খারাপ? আশ্চর্য, এটা কখন বললাম? দেখেই বোঝা যাচ্ছে। আইসিইউ থেকে বের হতেও দিচ্ছিস না, যেন তুই গেলেই ঠিক হয়ে যাবে। আগে চাই, চলুন। উনি কিছুক্ষণ আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইলেন, যেন ভীষণ বিরক্ত উনি। আর একবার তাড়া দিতেই বললেন, চল। বাসায় এসেছি সন্ধ্যায়। মাহফুজ একসময় তোমার টিচার ছিল। তাছাড়া আমার ফ্যামিলিও তো ভালো করেই পরিচিত ওনার সাথে, সেই হিসেবে ভালোই খাতির। ওনার এমন গুরুতর অ্যাক্সিডেন্টের খবর শুনে সবাই হন্তদন্ত হয়ে গেছিল সেখানে। আমিও এক্সট্রা ক্লাস করে বাসায় ফিরলাম। তখন তো তানভীর ভাইয়ের জন্যেই ক্লাসটা মিস গেল। কিছু হেল্প করবেন উনি, এক্সামের আগে সুন্দর করে বলবেন। বউ বলে ভাবিস না যে তোকে নোটস দিয়ে অথবা এক্সাম হলে হেল্প করব আমি। এতটা চোরামি বুদ্ধি আমার নাই। নিজেরটা নিজে পড়। তাই নিজেই কালেক্ট করতে হবে। ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেললাম আমি। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই বিছানায় বসা অবস্থায় তানভীর ভাইকে দেখতে পেলাম। ওনার তো এত তাড়াতাড়ি আসার কথা নয়, ভেবে অবাক হলাম আমি। অবাক হয়ে বললাম, আপনি আজ এত জলদি? উনি কিছু না বলে আমাকে পাশ করে ওয়াশরুমে চলে গেলেন। বুঝলাম না, রাগটাগ করলেন নাকি? উত্তরও দিল না, হয়তো টায়ার্ড। ভেবেই ওনার জন্য কফি আনতে গেলাম আমি। রুমে আসতেই তানভীর ভাইকে বিছানায় বসে ল্যাপটপ হাতে গোতাগুতি করতে দেখলাম আমি। চুল থেকে এখনও পানি পড়ছে। আশ্চর্য, আজ চুল মুছতে ডাকলেনও না। এই লোকের যে কখন কি হয়। কফি কাপটা টি টেবিলে রেখে টাওয়াল হাতে এগিয়ে গেলাম আমি। ওনার মাথায় হাত দিতেই সরে গেলেন উনি। আমি অবাক হয়ে বললাম, কি হলো? তানভীর ভাই কিছু বলছেন না, ল্যাপটপের দিকে তাকিয়ে। আমি আবারও চুলে হাত দিতে নিলেই উনি সরিয়ে দিলেন। আমি রেগে বললাম, কি হচ্ছেটা কি? নাথিং। সরে যাচ্ছেন কেন? কাজ করছি আমি। রাখুন আপনার কাজ। আপনার চেয়ে অল্পেতেই ঠান্ডা লেগে যায়, সে খেয়াল আছে? এখনই হাঁচি দিতে লাগবেন, এদিকে আসুন। উনি ল্যাপটপের দিকে চোখ রেখে বললেন। লাগবে না আমার, ঠিক আছে। আমি মুখ দিয়ে বিরক্তভাবে উচ্চারণ করে বললাম। সমস্যাটা কি? বলতে বলতে শাড়ির আঁচল কোমরে গুছিয়ে বিছানায় উঠে পড়লাম। ঠিক ওনার পেছনে গিয়ে আস্তে আস্তে চুল মুছতে লাগলাম। এবার আর কিছু বললেন না উনি। প্রায় কিছুক্ষণ পর কফিটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন আপনার কফি। চাই না আমার। নিতেই হবে, কষ্ট করে বানাইছি না। লাগবে না বললাম তো। নিন। উনি আর কিছু না বলে কফিটা নিয়ে চুমুক দিলেন। আমি ওনার দিকে উত্তরের আশায় তাকিয়ে রইলাম। কফি শেষ করেও কিছু না বলায় মুখের হাসি মিলিয়ে গেল আমার। উনি ল্যাপটপের দিকে তাকিয়েই বললেন, এভাবে ল্যাপটপের ওপরে চলে আসাই সমস্যা হচ্ছে, সরো। কফিটা কেমন লাগলো বললেন না? কফি তো কফি, রোজ যেমন লাগে তেমনই লেগেছে। কিন্তু একই মন্তব্য রোজ আপনি করেন। প্লিজ সর, মুড নেই আমার। বলেই আমাকে সরিয়ে দিলেন উনি। কোমরে হাত দিয়ে তাকিয়ে রইলাম আমি। উনি আমার সাথে এমন করছেন? আমার সাথে? রেগে গেলাম আমি। ল্যাপটপ টান দিয়ে সরিয়ে কোলে বসে পড়লাম। উনি ভ্রুকুচকে তাকিয়ে বললেন, এসব কি? এটা নতুন কি? আপনি তো রোজ এভাবেই কোলে বসিয়ে কফির বেশ প্রশংসা করেন, আজ হঠাৎ কি হলো? বললাম তো মুড নেই, সর আর কাজ করতে দে। না,
রাগ উঠাস না, সর। না। দুই পাশে মাথা নাড়ালাম আমি। উনি আমার কোমরে হাত রেখে খামচে ধরে বললেন, মেডিকেলে তো আমার কেবিনে খুব লাফাচ্ছিলি, ছাড়ুন ছাড়ুন বলে। এখন যাচ্ছিস না কেন? আমি ব্যথায় আঁতকে উঠে বললাম, কোমরে ব্যথা পাচ্ছি। উনি আরও জোরে খামচে ধরে বললেন, আই ডোন্ট কেয়ার। ছাড়ুন, আসলেই চলে যাব এবার, আসবই না। উনি মনে হয় রেগে গেলেন। খুব সুন্দর করে হাত দুটো বিছানার সহিত চেপে ধরে বললেন, এখন যা তো দেখি। ছেড়ে দেখুন, চলে যাব। উনি চোখ জোড়া লাল করে বললেন, এত শখ? ছাড়বো না, পারলে যে দেখা। ওনার কথায় কিছু বলতে যাব তখনই চোখ পড়ল ওনার ঘাড়ে থাকা ছোট্ট একটা ব্যান্ডেজে। কাছে না আসলে যেটা চোখেই পড়বে না, শরীরের রঙের সাথে মিশে গেছে। আমি ভ্রু কুঁচকে বললাম, এটা কি? উনি আমার হাত ছেড়ে উঠে বসে বললেন, কিছু না। আমি স্পষ্ট ব্যান্ডেজ দেখেছি, দেখতে দিন। উনি হাত দিয়ে ঢেকে বললেন, দেখে কি হবে? দেখে কি হবে মানে? আপনি আমার থেকে লুকাচ্ছেন? এত দেখতে হবে না। আমি ওনার কিছুটা উপরে উঠেই বললাম, দেখান বলছি, কতটা লেগেছে আর কিভাবে লাগলো। বেশি কিছু না, ভিড়ের মধ্যে হাঁটার সময় কেউ খামচে ধরেছিল। ও মা, কেন? তোর মতো বোকারা বুঝবে না, ছিনতাইকারী হয়তো, ভিড়ের মধ্যে মহিলা ভেবেছে। আপনি ভিড়ে গেলেন কেন? এখন ক্ষতটা দেখি। বলতে বলতে ঘাড়ে হাত দিলাম আমি। উনি সরে বসে বললেন, আমাকে না দেখে তোর মাহফুজকে দেখ গিয়ে। কিছুক্ষণ থম মেরে বসে রইলাম আমি। এতক্ষণ রাগ দেখানোর কারণটাও যেন স্পষ্ট হলো। হাসি এলেও সেটাকে চেপে বললাম, মাহফুজ কি জামাই লাগে নাকি? তানভীর ভাই নিচের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বললেন, যে প্রেম দেখাও আমার প্রতিও তো দেখি না। প্রেম কখন দেখালাম, সহানুভূতি শুধু। উনি আগের মতোই বললেন, আর বলতে হবে না, সবই দেখি আর সবই বুঝি। কি বুঝে গেলেন? আর কি, মাহফুজের প্রতি যে মায়া দেখাও তার এক ফোঁটাও আমাকে দেখাও না। আমি মাথায় হাত দিয়ে হাসতে হাসতে বললাম, আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম। উনি আমার দিকে আঁচ চোখে তাকিয়ে গাল ফুলিয়ে বললেন, হ্যাঁ, আমি তো পাগলই, মাহফুজই ভালো। ওনারে টানেন কেন? উনি কই থেকে আসছেন? আপনারা আমার মধ্যে কি আছি? তানভীর ভাই কিছু না বলে উঠে চলে গেলেন বারান্দার দিকে। মুখ চেপে হাসলাম আমি। উনি যে এটা নিয়ে রেগে আছেন বুঝতেই পারলাম না। বিছানা থেকে উঠে বারান্দার দিকে এগিয়ে গেলাম। জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে বললাম, রাগ করেছেন? হুম। তবে? অভিমান, ভীষণ অভিমান। ভালো তো, ভালোবাসায় অভিমান না থাকলে ঠিক জমে না। অভিমান করুন। তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? আপনি যেই কারণে ধরেন। হুম। মাহফুজ আমার টিচার ছিল, আর ওনার জায়গায় অন্য কেউ হলেও এমনই বিহেভিয়ার করতাম। আপনি তো জানেনই, অন্যের কষ্ট আমার সহ্য হয় না। এটার জন্য কেউ রাগ করে? কথা বলুন। ওনাকে নিশ্চুপ থাকতে দেখে আমি ওনার সামনে দাঁড়ালাম। কলার ঠিক করতে করতে বললাম, ইচ্ছে করে করে রাগ করেন তাই না? আর এভাবেই ধরা খান। আপনি তো মোটেও রেগে নেই, বরং নাটক করছেন। জানেন ধরা খাবেন, হুদাই রাগ করেন কেন? উনি মাথা চুলকে হাসলেন, কোলে তুলে নিয়ে বললেন, ভাল লাগে। এসব মোটেও ভালো কাজ নয়। শাস্তি হিসেবে প্রাপ্ত। কিসের শাস্তি? উনি রুমে নিয়ে যেতে যেতে বললেন, সকালের কাহিনীটা শাস্তি। সকালে আমার দোষ ছিল নাকি? আপনি তো একটা অসভ্য নির্লজ্জ। উনি আমাকে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিলেন, নিজেও আধ শুয়ে বললেন, হ, আমি খারাপ, তোরেও বানাতে হবে। পাঁচে লোক? বলতে বলতে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকালাম।
উনি শক্ত করে জড়িয়ে নিলেন, তারপর বললেন। শুধু তোর জন্য। আমি চোখ বন্ধ করেই মুচকি হাসলাম, তারপর বললাম, আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।